ক্লাস 12 এর সকল ছাত্রছাত্রীকে স্বাগত। আজকে এই অনুষ্ঠানটা স্টাডি সেন্টারে এবিটিএ টেস্ট পেপারে যে ফিলোসফি লজিকগুলো আছে সেই লজিকগুলো পেজ ধরে ধরে আলোচনা করছি। দেখো তোমাদের আমি প্রথমে 9 পেজটা আলোচনা করে দিয়েছি। গুণ পরিমাণ নির্ণয়, আবর্তন বিবর্তন, নিরপেক্ষ নয়ের দোষ বিচার, আর শেষের দিকে যে দোষ বিচার আছে আরোহ অনুমানের, সেইগুলো আলোচনা করেছি। আজকে আলোচনা করব 67 এসি 67 পেজটার। ঠিক আছে, দেখো 1 নাম্বার বলেছে নিচের বাক্যগুলিকে বচনে রূপান্তরিত করো এবং গুণ পরিমাণ উল্লেখ করো। তা দেখো বাক্য থাকবে, বচনে রূপান্তর করতে হবে। বর্গাকার বৃত্ত নেই, এটা কি করা হয়েছে? কোনো বৃত্ত নয় বর্গাকার। গুণ হচ্ছে নঙর্থক, পরিমাণ হচ্ছে সামান্য। কেন? ই বচন, এ বচন, আই বচন, ও বচন, 4টে বচন। যখনই আমরা এই বাক্যকে বচনে রূপান্তর করতে শিখে যাব, তারপর গুণ পরিমাণ একবার চুটকির মতন ব্যাপার, একদম তুড়ি দিয়ে হয়ে যাবে। কেন? নয় আছে মানেই নঙর্থক, ঠিক আছে। আর সামান্যটা, এ আর ই কে বলা হয় সামান্য। সামান্য মানে দর্শনে একটা কথা মনে রাখবে, সার্বিক। ঠিক আছে, সামান্য মানে একটা কথা মনে রাখবে, সার্বিক। সার্বিক মানে সবাই, সকল। তাহলে কোনো বৃত্ত নয় বর্গাকার, মানে সকল বৃত্তই বর্গাকার নয়। তাহলে ই বচনে সব সমগ্র অংশকে বোঝাচ্ছি বলে সামান্য। পরিমাণটা কতটা? ই বচনের পরিমাণটা হচ্ছে সার্বিক, মানে সমগ্র। ঠিক আছে, এ বচনও তাই, সকল মানুষ হয় মরণশীল, এ বচনও সমগ্র। আই এ আর ওতে কিন্তু বিশেষ হয়। তাহলে এটা গেল। তাহলে এখানে হয়ে গেল গুণ হচ্ছে নঙর্থক, পরিমাণ হচ্ছে সামান্য। এই জায়গাটা বোঝা গেছে। 2 নাম্বারটা দেখো, দেখো কেবলমাত্র সদস্যরাই ভোট দিতে পারে। এলএফএ সকল ভোট দিতে পারা ব্যক্তি হয় সদস্য। কেন? কেবলমাত্র কথাটি থাকার জন্য উদ্দেশ্য বিধেয় জায়গায় গেল, বিধেয় উদ্দেশ্য জায়গায় গেল, স্থান পরিবর্তন হলো। দিয়ে কি হলো? সকল ভোট দিতে পারা ব্যক্তি, ভোট দিতে পারা ব্যক্তি হয় সদস্য। ঠিক আছে, এবার গুণ কি হলো? গুণ হলো সদর্থক, আর পরিমাণ হয়ে গেল সামান্য। গুণ কেন সদর্থক হলো? দেখো হয় কথাটা আছে, সেই জন্য গুণটা হয়ে গেল সদর্থক। আর এ বচন, আমি বলেছি এ বচন সকল বোঝাচ্ছে, তাহলে এ বচন সেই জন্য হয়ে গেল সামান্য। ঠিক আছে, তারপর আমরা 3 নাম্বারে চলে যাব। দেখো সব ভারতবাসী বাঙালি নয়। তাহলে সব ভারতবাসী, সবের সঙ্গে নয় আছে, তার মানে ও বচন হবে কোনো কোনো ভারতবাসী নয় বাঙালি, কোনো কোনো ভারতবাসী নয় বাঙালি। এখানে আমার কিন্তু দেখো নয় আছে বলে এটা কিন্তু নঙর্থক। হ্যাঁ, নয় আছে বলেই নঙর্থক কিন্তু। আর এটা ও বচন, ও বচন মানেই জানতে হবে যে কোনো কোনো, কোনো কোনো মানে পরিমাণটা কি? তাহলে বিশেষ বিশেষ। হ্যাঁ, তাহলে বিশেষ, পরিমাণটা বিশেষ। তাহলে গুণ হচ্ছে নঙর্থক ও বচনে, আর পরিমাণটা হচ্ছে বিশেষ। আর তাহলে গুণটা নঙর্থক পেয়ে গেলাম, আর পরিমাণটা বিশেষ পেয়ে গেলাম। তাহলে সব ভারতবাসী বাঙালি নয়। সব ভারতবাসী তো বাঙালি নয় ঠিকই, কোনো কোনো ভারতবাসী নয় বাঙালি। ঠিক আছে, হলো এটা। বেশ, তারপরে দেখো সাদা বাঘ আছে, সাদা বাঘ আছে। হ্যাঁ, মানে সব বাঘ সাদা বলছে না, সাদা বাঘ আছে তাই বলছে। তারপর বচনটা কি হবে? আয় বচন। আয় বচনের স্ট্রাকচার তোমরা জানো, কোনো কোনো এস হয় পি, ওই আকারে আমরা ফেলে দিলাম। দিয়ে কি হলো? দাঁড়ালো কি? কোনো কোনো বাঘ হয় সাদা, কোনো কোনো বাঘ হয় সাদা বর্ণের প্রাণী। বেশ, এই দেখো হয় আছে, তার মানে গুণ কি? গুণ হচ্ছে সদর্থক। গুণ দুই প্রকার, একটা সদর্থক একটা নঙর্থক। হয় থাকলে সদর্থক, আর নয় থাকলে নঙর্থক। ঠিক আছে, তাহলে কোনো কোনো বাঘ হয় সাদা বর্ণের প্রাণী। তাহলে গুণ হচ্ছে সদর্থক, আর পরিমাণ কি? পরিমাণ হচ্ছে বিশেষ। পরিমাণ হচ্ছে বিশেষ, মানে কোনো কোনো বলেছে, তার জন্য পরিমাণ হচ্ছে বিশেষ। ঠিক আছে, তাহলে আমরা গুণ পরিমাণটা নির্ণয় করতে পেরে গেলাম। এরপরে আমরা চলে যাব বিবর্তন ও আবর্তন করো। সব মানুষ স্বার্থপর নয়, সব মানুষ স্বার্থপর নয়, এটার বিবর্তন ও আবর্তন করব। দেখো, দেখো বিবর্তন ও আবর্তন করতে বলেছে, তাহলে যে বাক্যটা আছে আমার, সেই বাক্যটাকে আমি প্রথমে বিবর্তন করব। বাক্যটা কি আছে? দেখলাম যে সব মানুষ স্বার্থপর নয়, সবের সঙ্গে নয় থাকলে ও বচন হবে, তার জন্য এখানে ও বচন করা হলো। কি করা হলো? কোনো কোনো মানুষ নয় স্বার্থপর ব্যক্তি। বচন যখন হয়ে গেল, ও বচন হলো, ব্র্যাকেটে লিখবো বিবর্তনীয়, মানে বিবর্তন করছি। বিবর্তনীয় ও বচনে বিবর্তন কিন্তু আয় হয়। হ্যাঁ, তাহলে ও থেকে আয় করলাম। আয় করলে কি হয়? কোনো কোনো এস হয় পি, তার মানে কোনো কোনো মানুষ, মানে বিবর্তনের ক্ষেত্রে কি হয়? উদ্দেশ্যটা উদ্দেশ্যই হয়ে যায়। ঠিক আছে, আর গুণের পরিবর্তন হয়, এখানে নয় থাকলে এখানে হয় হয়, এখানে হয় থাকলে এখানে নয় হয়। তাহলে মানুষ মানুষ বসে গেল, এটা নয় ছিল এখানে হয় হয়ে গেল। তাহলে কোনো কোনো মানুষ হয় স্বার্থপর ব্যক্তি। এইখানে যে বিধেয় পদটা আছে, এই বিধেয় পদটা যে বিবর্তিত রূপে অযোগ হবে, মানে বিরুদ্ধ বিধেয় পদ হবে। ঠিক আছে, তাহলে কি হলো? ও বচনে কোনো কোনো মানুষ নয় স্বার্থপর ব্যক্তি বিবর্তনীয়, ও
ও থেকে আয় হয়ে গেল, কোনো কোনো মানুষ হয় অস্বার্থপর ব্যক্তি বিবর্তিত, বাস বিবর্তনটা হলো। হ্যাঁ, এইবার আমাকে বলেছে আবর্তন করো, বিবর্তন করো ও আবর্তন করো, তার মানে আবর্তনটা আবার করতে হবে। তাহলে আবর্তন করতে গেলে আবার আমাকে ওই বচনটা, মূল বচনটা আবার লিখলাম, এই বচনটাই কিন্তু আরেকবার লিখলাম, LFO, কোনো কোনো মানুষ নয় স্বার্থপর ব্যক্তি, এটা লিখলাম। ব্র্যাকেটে আমি লিখবো আবর্তনীয়, মানে আবর্তন করতে বলেছে, তাহলে আবর্তনীয় লিখলাম। অতএব দি ও অতএব কি ও বচন আবর্তন কি বচন হয়? ও বচন আবর্তন সম্ভব নয়, তার জন্য লিখে দিলাম যে ও বচনের আবর্তন সম্ভব নয়। ঠিক আছে, ও বচনের আবর্তন সম্ভব নয়। এরপরে দেখো 2 নাম্বারটা, কুকুর বিড়াল নয়, কুকুর বিড়াল নয়, তার মানে কি কোনো কুকুর নয় বিড়াল আবর্তনীয়, কোনো কুকুর নয় বিড়াল বিবর্তনীয়। ঠিক আছে, ই বচন, ই বচনের বিবর্তন হয় এ বচন, তার মানে সকল কুকুর হয় অবিড়াল। দেখো কুকুরটা কুকুরই চলে এলো, নয়টা হয় হয়ে গেল, বিড়ালটা অবিড়াল হয়ে গেল। এ থেকে ই হয়, তাহলে এ হলে সকল হয়, তাহলে সকল কুকুর হয় অবিড়াল, বিবর্তনীয়, বিবর্তন হয়ে গেলে তার নাম হবে বিবর্তিত, তাহলে বিবর্তিত হয়ে গেল। বেশ, এরপরে দেখো আবর্তনটা, আবর্তনটা কি বলা হলো, যে কোনো কুকুর নয় বিড়াল, আমি এই বচনটা আরেকবার লিখবো, আবর্তন করছি তার জন্য লিখে দেবো আবর্তনীয়, ই থেকে আবর্তন ই বচনই হয়, তাহলে কি লিখবো, কোন আবর্তনে কিন্তু উদ্দেশ্য এই দিকে যাবে, বিধেয় এই দিকে আসবে, উদ্দেশ্য বিধেয় চেঞ্জ হয়, তাহলে কি হলো, যে কোনো কুকুর নয় বিড়াল, তার মানে ই থেকে ই আবর্তন, কোনো, এই বিড়ালটা এখানে বসবে, তাহলে বিড়াল, কুকুরটা এখানে বসবে, তার মানে কুকুর, তাহলে কোনো কুকুর নয় বিড়াল, দেখো ঘুরিয়ে ফিরিয়ে বসালাম, বিড়ালটা এখানে কুকুরটা এখানে, তাহলে কোনো বিড়াল নয় কুকুর, দিয়ে হয়ে গেল আবর্তিত। আবর্তনে শুধু ঘুরপাক খাবে। হ্যাঁ, ঠিক আছে, বোঝা গেল তাহলে। বেশ, তারপরে দেখো 3 নাম্বারটা, শুধু ধার্মিকেরা সুখী, তাহলে দেখো এখানে শুধু কথাটা থাকার জন্য উদ্দেশ্য বিধেয় স্থান পরিবর্তন হবে, এ বচন হবে, ধার্মিকেরা সুখী, তার মানে কি সকল সুখী ব্যক্তি হয় ধার্মিক ব্যক্তি, সকল সুখী ব্যক্তি হয় ধার্মিক ব্যক্তি, ব্র্যাকেটে বিবর্তনীয় মানে বিবর্তন করছি, LFE, কোনো সুখী ব্যক্তি নয় অধার্মিক ব্যক্তি, কোনো সুখী ব্যক্তি নয় অধার্মিক ব্যক্তি, ব্র্যাকেটে বিবর্তিত, মানে দেখো সুখী সুখী চলে এলো, ঠিক উদ্দেশ্য উদ্দেশ্য হলো, এটা হয় আছে, এটা নয় হয়ে গেল, এটা ধার্মিক ব্যক্তি আছে, এটা অধার্মিক ব্যক্তি হয়ে গেল। তাহলে এ থেকে ই হয়, এতে সকল ছিল, ইতে কিন্তু কোনো হয়, তাহলে কোনো এস নয় পি, এই আকারে হয়, তাহলে কি থাকলে আরেকবার দেখিলি, সকল সুখী ব্যক্তি হয় ধার্মিক ব্যক্তি, এটা কোথা থেকে পেলাম, এটা এই যে বাক্য আছে শুধু ধার্মিকেরা সুখী হয়, এই বাক্যটাকে আমি যখন বচন করব না, তখন কিন্তু এইটা পেয়ে যাব, এ বচন করে পেলাম সকল সুখী ব্যক্তি হয় ধার্মিক ব্যক্তি, ব্র্যাকেটে বিবর্তনীয়, এইটাকে যখন আমাকে বিবর্তন করতে হবে না, তখন এ বচনের বিবর্তন বলা হচ্ছে ই করতে হবে, তাহলে ই করলাম, ইতে কি হয়, কোনো এস নয় পি, তার মানে কোনো সুখী ব্যক্তি, বিবর্তনের উদ্দেশ্য উদ্দেশ্য একই থাকবে, তাহলে কোনো সুখী ব্যক্তি নেমে গেল ডাইরেক্ট, হয়ের জায়গায় নয় হয়ে গেল, ধার্মিকের জায়গায় অধার্মিক হয়ে গেল ব্যক্তি। ঠিক আছে, তাহলে বিবর্তিত হয়ে গেল। আবর্তনে ঘুরপাক খাবে, আমি তোমাদেরকে বললাম একটু আগেই, দেখো আবর্তন, এই বচনটাই আরেকবার লিখবো, এ সকল সুখী ব্যক্তি হয় ধার্মিক ব্যক্তি, আবর্তনীয়, এর আবর্তন করছি মানে এ থেকে আবর্তন হয় আয় বচন, নিয়মে বলা হয়েছে এ থেকে আয় হবে, আয় হলে কোনো কোনো হয়, তাহলে আবর্তনে শুধু ঘুরপাক খায়, উদ্দেশ্য এই দিকে যাবে আর বিধিও এই দিকে আসবে, তাহলে উদ্দেশ্য এইখানে চলে গেল, ঠিক আছে, আর বিধিও এইখানে চলে আসবে। দেখো কেমন করে, দেখো কোনো কোনো ধার্মিক ব্যক্তি, মানে ধার্মিক ব্যক্তিটা এখানে আগে উচ্চারণ হচ্ছে, কোনো কোনো ধার্মিক ব্যক্তি হয় সুখী ব্যক্তি, তাহলে সুখী ব্যক্তিটা লাফিয়ে এখানে চলে গেল, কোনো কোনো ধার্মিক ব্যক্তি হয় সুখী ব্যক্তি, কোনো কোনো ধার্মিক ব্যক্তি হয় সুখী ব্যক্তি, কেমন, কোনো কোনো ধার্মিক ব্যক্তি হয় সুখী ব্যক্তি, ব্র্যাকেটে আবর্তিত, উদ্দেশ্য বিধি চেঞ্জ হয়ে গেল, গুণের কিন্তু কোনো পরিবর্তন হয়নি, এ থেকে হলো আই, ঠিক আছে, তাহলে কি হলো, কোনো কোনো ধার্মিক ব্যক্তি হয় সুখী ব্যক্তি, আবর্তিত, এটা হয়ে গেল। এরপর এটা দেখো, মানুষ সর্বাঙ্গ সুন্দর নয়, তাহলে তার মানে কি কোনো মানুষ নয় সর্বাঙ্গ সুন্দর, চলো ওই পাতাতে আমরা দেখে নিই। দেখো এই পৃষ্ঠাতে দেখো বিবর্তন, ও বচন বললাম তোমাদেরকে, কোনো কোনো মানুষ নয় সর্বাঙ্গ সুন্দর বিশিষ্ট মানুষ, ঠিক আছে, বা সর্বাঙ্গ সুন্দর প্রাণী, সর্বাঙ্গ সুন্দর, ঠিক আছে, কোনো কোনো মানুষ নয় সর্বাঙ্গ সুন্দর বিশিষ্ট মানুষ, ঠিক আছে, তাই রাখলাম। তো ও বচন করা হলো, ও বচন করা হলে বিবর্তনীয় করব, ও থেকে বিবর্তন হয় আই, আয় হয় ও বিবর্তন, দেখে নাও, আয়েও কোনো কোনো হয়, তাহলে কোনো কোনো মানুষটা মানুষ উদ্দেশ্য থাকলো, নয়টা হয় হয়ে গেল নয়, সর্বাঙ্গ সুন্দরটা
দেখো এটা এরকম ভাবে করতে পারো, কোনো কোনো মানুষ হয় অসর্বাঙ্গ সুন্দর অসর্বাঙ্গ সুন্দর মানুষ, আবার বলতে পারো কোনো কোনো মানুষ হয় সর্বাঙ্গ অসুন্দর মানুষ। ঠিক আছে, এটা করতে পারো, কিন্তু ওটাও করতে পারো কোনো কোনো মানুষ হয় অসর্বাঙ্গ সুন্দর। বেশ। তারপরে দেখো আবর্তন করলাম, ওইটাই লিখলাম ও বচন, কোনো কোনো মানুষ হয় সর্বাঙ্গ সুন্দর, এটাকে ও বচন থেকে আবর্তন করলাম, দিয়ে দেখলাম যে ও বচনে আবর্তন সম্ভব নয়। আমরা দেখেছি আগে আগে দেখলাম ও বচন আবর্তন সম্ভব নয়। এরপরে চলে আসবো আমরা বৈধতা বিচারে। তাহলে দুটো আমার 4 8 8 করে 16 হয়ে গেল, কিন্তু এখানে 8 আছে 2 2 2 2 করে 4টে 8, 4টে 2 8, আবার প্রথমে যে একে দাগে সেখানেও দিলাম 2 2 2 2 দিয়ে 8, তাহলে 8 8 16 নাম্বার, কিন্তু 16ই পেয়ে যাবে, একদম 16ই পেয়ে যাবে। তারপরে বৈধতা বিচারটা দেখো, সব চকচকে বস্তু সোনা নয়, হীরক সোনা নয়, সুতরাং হীরক চকচক করে না। তাহলে দেখো এটা আমাদেরকে প্রথমে এই জিনিসটা করতে হবে, কি তা সিদ্ধান্ত খুঁজতে হবে। সুতরাং আছে হীরক চকচক করে না, তাহলে ই বচন, হীরক নয় চকচকে বস্তু, হীরক চকচক করে না, কোনো হীরক নয় চকচকে বস্তু, কোনো হীরক নয় চকচকে বস্তু, এটা হয়ে গেল। এটা যখন হয়ে গেল, এস বেরিয়ে গেল, পি বেরিয়ে গেল, তাহলে এর এসটা সবসময় এই বাক্যে থাকবে, এটা মনে রাখতে হবে। তাহলে হীরক সোনা নয়, তাহলে কোনো হীরক নয় সোনা, কোনো হীরক নয় সোনা, এটা পেয়ে গেলাম। তাহলে আর একটা বাক্য বাকি থাকছে, সব চকচকে বস্তু সোনা নয়, তাহলে ও বচন, কোনো কোনো চকচকে বস্তু নয় সোনা, কোনো কোনো চকচকে বস্তু নয় সোনা, এটা পেয়ে গেলাম। যখন এটা দেখে দেখে আমি কিন্তু আকার বলে লিখবো, পয়েন্ট করব, দিয়ে দেখে দেখে লিখে দেবো, ও লিখবো, দিয়ে লিখে দেবো, এখানে পি লিখেছি, তাহলে পি, কোনো কোনো পি নয় এম, দেখো কোনো কোনো পি নয় এম, ওইটা কোনো কোনোটা লিখতে হবে, কোনো কোনোটা এখানে লিখতে হবে, কোনো কোনো পি নয় এম, ঠিক আছে, কোনো কোনো পি নয় এম, কোনো কোনো, বেশ, কোনো কোনো পি নয় এম, নিচেতে হচ্ছে ই, কোনো, কোনো এস নয় পি, আর নিচেটাতেও কোনো, কোনো এস নয় পি, ঠিক আছে। বেশ, তাহলে দেখে দেখে কিরকম করে লিখলাম দেখলাম একবার, ও বচন, কোনো কোনো পি নয় এম, কোনো কোনো পি নয় এম, দেখে দেখে লিখলাম। ই বচন, ই বচন, কোনো কোনো, এস এস, নয় নয়, এম এম, অতএব দিতে হবে এখানে, হ্যাঁ। ই বচন, ই বচন, কোনো কোনো, এস এস, নয় নয়, পি পি, দেখে দেখে লিখে দিলাম, কিন্তু সংস্থানটাও দেখে দেখে লিখবো। দেখো প্রথমে আমরা পি আর এম, পি আর এম সোজা একটা দাগ টানলাম, দ্বিতীয় লাইনে এস আর এম, এস আর এম সোজা একটা দাগ টানলাম, দিয়ে এম এ এম এ যোগ করে দিলাম, ঠিক আছে। এই চিহ্নটা দাঁড়ালে আমরা দর্শনে পাই যে এটা দ্বিতীয় সংস্থানের চিহ্ন, তাই লিখে দিলাম দ্বিতীয় সংস্থান হয়েছে। এরপরে দেখো মূর্তিটা, মূর্তিটা দেখো, মূর্তিটা কি করে হলো, মূর্তিটা হয়েছে আমার, মূর্তিটা এদিকটায় আবার দেখতে হবে, মূর্তিটা, মূর্তিটা হয় এরকম করে ও ই ই, এরকম করে মূর্তিটা, তাহলে মূর্তিটা আমরা দেখে নিলাম ও ই ই মূর্তি হয়েছে। দোষ কি হয়েছে, দোষ হয়েছে অবৈধ সাধ্য দোষ, দুটি নঙর্থক যুক্তিবাক্য জনিত দোষ। তাহলে দোষটা আমরা দেখে নেবো কি দোষ হয়েছে। দেখো যুক্তিবাক্যে ব্যাপ্য না হয়ে কোনো পদ সিদ্ধান্তে ব্যাপ্য হতে পারে না, কিন্তু এই যুক্তিতে ও বচনে বিধেয় স্থানে থাকায়, ও বচনে উদ্দেশ্য স্থানে থাকায় পি মানে এই পদটি, এই চকচকে এই উদ্দেশ্য পদটি অব্যাপ্য হয়েছে, অথচ ওই পদটি সিদ্ধান্তে ই বচনে বিধেয় স্থানে থাকায় ব্যাপ্য হয়েছে, তাই অবৈধ সাধ্য দোষে দুষ্ট হয়েছে। এটা একটা অবৈধ সাধ্য দোষ হয়। আবার দেখা গেল যে ও হচ্ছে নাবাচক যুক্তিবাক্যজনিত দোষ, ই হচ্ছে নাবাচক যুক্তিবাক্যজনিত দোষ, আর ই হচ্ছে নাবাচক যুক্তিবাক্যজনিত দোষ। তাহলে এইটা কি হবে, বলা হয়েছে দুটি নাবাচক যুক্তিবাক্য থেকে কোনো বৈধ সিদ্ধান্ত গ্রহণ করা যায় না, যদি সিদ্ধান্ত গ্রহণ করা যায় তাহলে সেটা অবৈধ হবে। তাহলে দুটি নাবাচক যুক্তিবাক্য থেকে এখানে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে, তাহলে এটা হতে পারে যে দুটি নাবাচক যুক্তিবাক্যজনিত দোষ, ঠিক আছে। তাহলে দুটো দোষই কিন্তু আমরা লিখে দিয়েছি, দেখো যে অবৈধ সাধ্য দোষ আর দুটি নাবাচক যুক্তিবাক্যজনিত দোষ। বৈধতা লিখবো কি, বৈধতা লিখবো যুক্তিটি অবৈধ হয়েছে, বিচারে যে কোনো একটি দোষের বিচার করে দিলেই হবে। যুক্তিটি একটি নিরপেক্ষ ন্যায় অনুমানের দৃষ্টান্ত, এটা লিখতে হবে যুক্তিটি একটি নিরপেক্ষ, একটা বিচার ভালো করে লিখে নাও, যুক্তিটি একটি নিরপেক্ষ ন্যায় অনুমানের দৃষ্টান্ত, যুক্তিটি অবৈধ হয়েছে, যুক্তিটি অবৈধ হয়েছে কারণ নিরপেক্ষ ন্যায়ের বৈধতা নিয়মে বলা হয়েছে, কি বলা হয়েছে, দুটি নঙর্থক যুক্তিবাক্য থেকে কোনো বৈধ সিদ্ধান্ত গ্রহণ করা যাবে না, দুটি নঙর্থক যুক্তিবাক্য থেকে কোনো বৈধ সিদ্ধান্ত গ্রহণ করা যাবে না, কিন্তু উক্ত যুক্তিবাক্যে প্রধান আশ্রয় বাক্যটি বিশেষ নঙর্থক বচন অর্থাৎ ও বচন,
এবং অপ্রধান আশ্রয় বাক্যটি সামান্য নঙর্থক বচন অর্থাৎ ই বচন হয়েছে, যেটা আমি বললাম এখনই, তাই যুক্তিটি অবৈধ হয়েছে এবং দুটি নঙর্থক যুক্তিবাক্যজনিত দোষে দুষ্ট হয়েছে। তাহলে এখানে দুটি নঙর্থক যুক্তিবাক্যজনিত দোষটা দেখানো হয়েছে, তুমি অবৈধ সাধ্য দোষটাও দেখাইতে পারো। ঠিক আছে, বেশ। এরপরে চলে এলাম বোলপুর বর্ধমানের কাছে। বোলপুর আমার বাড়ি হচ্ছে বীরভূম, আমার বাড়ি লাভপুরের কাছে। তাহলে এই বোলপুর লাভপুর থেকে কিছুদিন আগে শান্তিনিকেতনে মেলা হলো, গিয়েছিলাম। বেশ, তো দেখো বোলপুর বর্ধমানের কাছে আর বর্ধমান কলকাতার কাছে, সুতরাং বোলপুর কলকাতার কাছে। আচ্ছা আমাকে জানাও, যাদের বোলপুরের কাছাকাছি বাড়ি তারা আমাকে কমেন্টে জানিও, যাদের বর্ধমানের কাছাকাছি বাড়ি তারা লিখে জানিও বর্ধমানের কাছে বা বর্ধমানে বাড়ি, আর যাদের কলকাতায় বাড়ি তাদের কলকাতায় জানিও। কলকাতায় যাদের বাড়ি তারা তো একদম খুব ভালো জায়গায় আছো। আমাদের কত স্বাদ যে কলকাতা দেখে আসি, ঘুরে ফিরে আসি, বেরিয়ে আসি। তো দেখো তার হলো বই। বেশ, দেখো যুক্তিবিদ্যা সম্মত রূপ এটা লিখতে হবে, তর্কবিদ্যা সম্মত রূপ। সুতরাং আছে, এইটাকে আমরা সিদ্ধান্ত করব বোলপুর কলকাতার কাছে। তাহলে অতএব কি এ বচন, বোলপুর হয় কলকাতার কাছে। বোলপুর এ বচন, বোলপুর কলকাতার কাছে, তার মানে বোলপুর হয় কলকাতার কাছে। বোলপুর যখন পেয়ে গেলাম এস, তাহলে এসটাকে খুঁজবো, এসটা মাঝের বাক্যটাকে মাঝের বাক্য করবো। আর বর্ধমান কলকাতার কাছে, কিন্তু এখানে বোলপুর নাই, তাহলে মাঝের বাক্য হলেই যে সেইটাকে মাঝের বাক্য করবে এমন কোনো কথা নাই। বলেছি এসটা সবসময় মাঝের বাক্য হবে, মানে পক্ষপদ সবসময় পক্ষ বাক্যে থাকবে। তাহলে এসটা খুঁজবে, এ দেখো বোলপুর, তাহলে এইটাকে করবো বোলপুর বর্ধমানের কাছে। তার মানে বচন করলে কি দাঁড়াবে, বচন করলে দাঁড়াবে বোলপুর হয় বর্ধমানের কাছে, বোলপুর হয় বর্ধমানের কাছে, এটা দাঁড়ালো এ বচন। বেশ, এ বাকি থাকছে কোনটা, বর্ধমান কলকাতার কাছে। তাহলে বর্ধমান হয় কলকাতার কাছে, বর্ধমান কলকাতার কাছে, বর্ধমান হয় কলকাতার কাছে, এই বিষয়টা দাঁড়িয়ে গেল। এইটা দাঁড়িয়ে গেলেই তুমি মোটামুটি 80% শিখে গেলে। তারপরে দেখো আমরা আকারটা দেখে দেখে লিখবো। একটু আগে বলেছি এ লিখবো, এ লিখলাম, এম এম, হয় হয়, পি পি। তাহলে আকারটা লিখলাম, এ লিখবো দি এম হয় পি, এম হয় পি। ঠিক আছে, এ লিখলাম, এ লিখলাম, এস লিখলাম, এস লিখলাম, হয় লিখলাম, হয় লিখলাম, এম লিখলাম, এম লিখলাম। তাহলে এ বচন লিখলাম, এস হয় এম, এস হয় এম। আবার অতএব এ বচন, এ বচন। ঠিক আছে, অতএব এ, এস হয় পি, এস হয় পি। ঠিক আছে, এটা লিখে দিলাম। বেশ, এবার আকারটাও হয়ে গেল। এবার সংস্থানটা দেখো, আমাদের ওই প্রথম লাইনের এমপিটা সোজা দাগ টানলাম, তারপরে এস এমটা সোজা দাগ টানলাম, দিয়ে এম এম এ যোগ করে দিলাম। এইরকম উল্টো জেডের চিহ্ন হলে পরে প্রথম সংস্থান হয়। তাহলে প্রথম সংস্থান নিলাম। মূর্তিটা দেখলাম, মূর্তিটা পরপর তিনটে বচনই এম এ এ এ হয়ে আছে, দেখাই যাক। পরপর তিনটে বচনই এ এ এ, সেই জন্য এই এ থেকে মূর্তিটা আমার এ এ হয়ে গেল। চতুষ্পদী দোষ হচ্ছে নাকি দেখা যাক, দেখে নেওয়া হোক চতুষ্পদী দোষ হচ্ছে কি না হচ্ছে। দেখো চতুষ্পদী দোষ হচ্ছে কিনা। বোলপুর মিলে গেল এক পদ, কলকাতার কাছে দুই পদ মিলে গেল। বর্ধমান আর বর্ধমানের কাছে কিন্তু পরিষ্কার আলাদা। বর্ধমান বলতে বর্ধমানকেই বোঝায়, আর বর্ধমানের কাছে বলতে এই বোলপুর বর্ধমানের কাছে, মানে বোলপুর আর বর্ধমান আকাশ পাতাল কিন্তু তফাৎ। বর্ধমান জেলা, বোলপুর হচ্ছে বীরভূম জেলা। হ্যাঁ, তাহলে আলাদা আলাদা ব্যাপার হয়ে যাচ্ছে কিন্তু এখানে। বেশ, তাহলে দেখতে পাচ্ছি যে বর্ধমান তাহলে দুটো পদ আলাদা সৃষ্টি হলো। তো বোলপুর একটা, কলকাতার কাছে একটা, আর এমটা মানে হেতু পদ দুই ভাবে হয়েছে, বর্ধমান একটা, বর্ধমানের কাছে একটা। তাহলে চারটে পদের সৃষ্টি হয়েছে, তাই চতুষ্পদী দোষ হবে। তাহলে কি হয়েছে দোষটা হয়েছে চতুষ্পদী দোষ। বৈধতা বলে একটা পয়েন্ট করব, লিখবো যুক্তিটি অবৈধ হয়েছে। বিচার বলে পয়েন্ট করব, বিচারে আমাদের একদম বাঁধা ধরা বিচার। একটা মুখস্থ করলে যত চতুষ্পদী আসছে প্রায় সব হয়ে যাবে। দেখো যুক্তিটি একটি নিরপেক্ষ ন্যায় অনুমানের দৃষ্টান্ত। একই লাইন দেখতে পাচ্ছ, আগেরটাই হয়েছে। যুক্তিটি অবৈধ হয়েছে, একই, এটাও জানা আছে কমন। কারণ নিরপেক্ষ ন্যায়ের বৈধতা নিয়মে বলা হয়েছে, এই পর্যন্ত কমন। প্রত্যেকটা বিচারে এটা হবে। কি বলা হয়েছে, প্রত্যেকটা অবৈধ বিচারে কিন্তু হবে, অবৈধ কথাটা আছে যেহেতু। নিয়মটা লিখবো, প্রত্যেকটি নিরপেক্ষ ন্যায় তিনটি পদ থাকবে, তার কমও নয় আবার বেশিও নয়, প্রতিটি পদ নির্দিষ্ট অর্থে ব্যবহৃত হবে। কিন্তু উক্ত যুক্তিতে তিনটি পদের জায়গায় চারটি পদের সৃষ্টি হয়েছে, যথা ১ কলকাতার কাছে, ২ বোলপুরের কাছে, ৩ বর্ধমান ও ৪ বর্ধমানের কাছে। ব্র্যাকেটে লিখে দিতে পারো যে এইটাকে লিখে দিতে পারো পি, এইটাকে লিখে দিতে পারো এটাকে লিখে দিতে পারো এস, আর এইটাকে লিখে দিতে পারো এম, আর এটাকে লিখে দিতে পারো এম। তাহলে হেতুপদ দুটি অর্থে ব্যবহৃত হয়েছে। কাজেই যুক্তিটি নিরপেক্ষ ন্যায় নিয়ম, বৈধতা নিয়ম লঙ্ঘন করেছে এবং চতুষ্পদী দোষে দুষ্ট হয়েছে। হয়ে গেল কিন্তু আমার এখানে ৪ নাম্বার হয়ে গেল, ৪ ৪ ৮ হয়ে গেল, ৩ ৮ ২৪ কিন্তু আমি একদম খাঁটি পেয়ে গেলাম। বেশ, এরপরে যে জিনিসটা করবো সেটা হচ্ছে আরোহ যুক্তি দোষ বিচার। দেখো দিনের পর রাত্রি আছে, সুতরাং দিন হলো রাত্রির কারণ।
এটা আমাদের লেখা কম কিন্তু বোঝাটা বেশি চাই। যুক্তি তর্কবিদ্যা সম্মত রূপ লিখবো, দিন হয় রাত্রি হয়, দিন হয় রাত্রি হয়, দিন হয় রাত্রি হয়, এই হিসাবে কিন্তু দিন আগে রাত পড়ে, দিন আগে রাত পড়ে, দিন আগে রাত পড়ে, এই হিসাবে আমরা বারবার দেখে আসছি বলে রাতকে কার্য আর দিনকে কারণ বলছি। আমরা বাস্তব জীবনে দেখি, দেখো আমরা যখন কোনো কার্য কারণ সম্বন্ধ নির্ণয় করি, প্রত্যেক কাজের আগেই কারণ থাকে, প্রত্যেক কাজের আগেই কারণ থাকে। ধরো মেঘ গড়েছে, বৃষ্টি হলো, বৃষ্টি হয়েছে, কাদা হলো, কাদা হলো, বৃষ্টি হয়েছে, বন্যা হলো, বন্যা হলো, লোকের ঘরবাড়ি সব ভেসে গেল গ্রামগঞ্জে। হ্যাঁ, তাহলে কি হলো, এগুলো প্রত্যেকটা ঘটনার আগেই দেখছি কারণ থাকছে। তাহলে এখানে রাতের আগেই যেহেতু দিন থাকছে, তাহলে আমরা বলে দিতে পারি যে দিনই তাহলে রাতের কারণ। প্রত্যেক কার্যের আগেই দেখছি কারণ থাকছে, তাহলে রাতের আগে কারণ থাকছে নিশ্চয়ই, তাহলে দিনটা কারণ। তাহলে আমরা বলে দিচ্ছিলাম তাহলে দিন, সুতরাং দিন রাতের কারণ, দিন রাতের কারণ। কিন্তু তা নয়, আমরা দেখব কেন আমরা বলছি। দেখো তর্কবিদ্যা সম্বন্ধে পূর্ববর্তী ঘটনা কারণ, অনুবর্তী ঘটনা কার্য, এটা লিখবো এমনি করে। ১ নং ক্ষেত্রে দিনের পর দেখেছি রাত্রি আসে, ২ নং ক্ষেত্রে দিনের পর দেখেছি রাত্রি আসে, ৩ নং ক্ষেত্রে দিনের পর দেখেছি রাত্রি আসে, ইত্যাদি। মানে আরো দেখেছি, অনেকবার দেখেছি, ইত্যাদি দিলাম তার জন্য। বেশ, কাজেই দিন সমান কারণ, রাত্রি সমান কার্য, এটা আমরা সিদ্ধান্ত নিয়েছি। কিন্তু এরপর থেকে আমার ব্যাখ্যা শুরু, যে দোষ কি, এটা বললে হবে না। কি হবে? দোষ হবে। কি দোষ হবে? সহকার্যের একটিকে অপরটির কারণ বলে মনে করা দোষ। কেন হলো সহকার্য? আচ্ছা, সহকার্য ব্যাপারটা কি বলবো। বিচারটা যাই চলো। যুক্তিটা একটি আরোহ অনুমানের দৃষ্টান্ত, এই লাইনটা কমন। যুক্তিটা একটি আরোহ অনুমানের দৃষ্টান্ত। যুক্তিটিতে দোষ ঘটেছে কারণ দিন ও রাত্রি হলো সহকার্য, দিন ও রাত্রি হলো সহকার্য, মানে সহকার্য মানে একসঙ্গে দুটি কাজ হবে। সহকার্য মানে সহোদর, মানে একই উদরে যার জন্ম সেই ভাইদেরকে বলা হয় সহোদর। হ্যাঁ, যেমন যেমন ধরো লব আর কুশ, এদেরকে আমাদের এই কন্যাহারে আছে লব আর কুশ, দুই ভাই। তাহলে এরা দুই ভাই একই মায়ের পেটের সন্তান, এদেরকে বলা হচ্ছে যে সহোদর। তেমনি সহকার্য মানে একই, মানে একই কার্য থেকে যে কারণগুলো, যে একই কারণ থেকে যে কার্যগুলো উৎপন্ন হয়, একটাই কারণ কিন্তু কার্যগুলো সব একটাই কারণ থেকে উৎপন্ন হয়, তাকে বলা হয় সহকার্য। তাহলে দিন হচ্ছে একটা কার্য, রাত হচ্ছে একটা কার্য, তার জন্য এরা দুটি সহকার্য একসঙ্গে থাকে অদল বদল করে। তাহলে এদের পেছনে একটা নিশ্চয়ই কারণ আছে, দেখা যাক কিছু পাই নাকি। কিন্তু ভুলবশত এখানে সহকার্যের একটিকে অপরটির কারণ বলে মনে করা হয়েছে, কিন্তু এরা উভয়ে কেউ কারোর কারণ নয়, এরা উভয়ে কেউ কারোর কারণ নয়। এদের পেছনে রয়েছে একটি মূল কারণ, আর তা হলো পৃথিবীর আহ্নিক গতি। এদের পেছনে রয়েছে একটি মূল কারণ, আর তা কি? তা হলো পৃথিবীর আহ্নিক গতি। পৃথিবীর আহ্নিক গতির ফলে দিন রাত্রি হয়। পৃথিবীর আহ্নিক গতি মানে যে দিকটা সূর্যের সামনে চলে আসে পৃথিবী, সেদিকটা দিন হয়, আর যে দিকটা আসে না সেই দিকটা রাত হয়। তাহলে এর কারণ হচ্ছে পৃথিবী ঘুরছে, এইটা হচ্ছে মূল কারণ, পৃথিবী ঘোরাটা। তাহলে পৃথিবীর আহ্নিক গতি, কিন্তু এখানে সেই মূল কারণটিকে না জেনে, আমরা জানি না, ভুল তো, আমরা তো মূর্খ সূর্খ মানুষ, মানে বাস্তবে আমরা তো বিজ্ঞানী নয় সবাই যে জেনে ফেলবো যে পৃথিবী ঘুরছে। তো এখানে সেই মূল কারণটিকে না জেনে দুটি কার্যের মধ্যে যে কোনো একটিকে কারণ বলে মনে করা হয়েছে এবং আর একটিকে কার্য বলে মনে করা হয়েছে, তাই যুক্তিটিতে দোষ ঘটেছে এবং সহকার্যের একটিকে অপরটির কারণ বলে মনে করা দোষে দুষ্ট হয়েছে। এই একটা দোষ বিচার মনে রাখলেই, বাকি দোষ বিচারগুলো এই ছাঁচে লিখে দিলেই কিন্তু হয়ে যাবে। তার জন্য এই ছাঁচটা ভালো করে তৈরি করে নেবে। বেশ, এরপরে দেখো ২ নম্বর দোষটা, নববধূ গৃহে প্রবেশ করার পরে বাড়িতে দুর্ঘটনা ঘটলো, অতএব নববধূ হলো দুর্ঘটনার কারণ। তাহলে দেখো, এটা নববধূ গৃহে আসেনি, দুর্ঘটনা হয়নি, নববধূ গৃহে প্রবেশ করেছে, দুর্ঘটনা হয়েছে। তাহলে এটা আমরা এরকম ভাবে লিখবো, তর্ক বিদ্যা সম্মত রূপটা লিখবো। যেমন লিখেছিলাম আগে, পূর্ববর্তী ঘটনা কারণ, ডান দিকে অনুবর্তী ঘটনা কার্য। ঠিক আছে, সদর্থক দৃষ্টান্ত, নগর্থক দৃষ্টান্ত, দুটো দৃষ্টান্ত। মানে কি, যে নববধূ গৃহে প্রবেশ করেনি, বাড়িতে দুর্ঘটনা হয়নি। নববধূ গৃহে প্রবেশ করেছে যেদিন, সেই দিনই দুর্ঘটনা হয়েছে। তার মানে কি, নববধূ গৃহে প্রবেশ করেছে, বাড়িতে দুর্ঘটনা ঘটেছে। সদর্থকটা আগে লিখলাম, আগে পেছনে লিখতে পারো, এখানে নগর্থক লিখতে পারো, এখানে সদর্থক লিখতে পারো। নববধূ গৃহে প্রবেশ করেনি, বাড়িতে দুর্ঘটনা হয়নি, এই পর্যন্ত লিখলাম। কাজেই নববধূ গৃহে প্রবেশ মানে কারণ, আর বাড়িতে দুর্ঘটনা সমান কার্য। আমরা অনেক সময় এরকম ভুলভাল কথা বলে থাকি, মানে কুসংস্কার অন্ধবিশ্বাসের বশবর্তী হয়ে। তাহলে যুক্তিটি কাকতালীয় দোষ হয়েছে। বিচার কি হবে? যুক্তিটি একটি আরোহ অনুমানের দৃষ্টান্ত। যুক্তিটিতে দোষ ঘটেছে কারণ ব্যতিরেকি পদ্ধতির অপপ্রয়োগের ফলে এখানে
এই দোষ ঘটেছে, কাকতালীয় দোষ ঘটেছে। কারণ এখানে নববধূর গৃহে প্রবেশ দুর্ঘটনা ঘটার পূর্ববর্তী কারণ হলেও নববধূর গৃহে প্রবেশকেই বাড়িতে দুর্ঘটনা ঘটার একমাত্র কারণ বলা যায় না। কেননা এই নববধূর গৃহে প্রবেশ অন্ধবিশ্বাস ও কুসংস্কারের বশবর্তী হয়ে আমরা নববধূর গৃহে প্রবেশকে বাড়িতে দুর্ঘটনার কারণ বলে মনে করেছি, তাই যুক্তিতে দোষ ঘটেছে এবং কি দোষ হয়েছে? কাকতালীয় দোষে দুষ্ট হয়েছে। ঠিক আছে, তাহলে আজকে আমরা আলোচনা করলাম এসি 67 পেজটা, এসি 67 পেজটা আলোচনা করলাম। পরের দিন পরের পেজ নিয়ে আলোচনা করব। ভিডিওটি কেমন লেগেছে একটা কমেন্ট করে অবশ্যই জানাবে। আমি আশা রাখছি তোমরা প্রত্যেকেই কমেন্ট করবে। ঠিক আছে, একটা লাইক করে দিও, নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। ওকে।